যারা সদ্য সদ্য নিটের প্রিপারেশন শুরু করেছে বা যারা এমনকি অলরেডি নিটের প্রিপারেশনের মধ্যেও আছে, তাদের কতগুলো কমন কনফিউশন হয়। এই যেমন নিটে যারা টপ করে তারা নাকি রেগুলার স্কুলেই যায় না, এটা কি সত্যি? বা নিট পরীক্ষায় সফল হতে কি কোচিং করাটা জরুরি? মানে যারা নিটে টপ করে তারা সবাই কি কোচিং করে? এরকম আরও অনেক কনফিউশন হয়। তবে মুশকিল হলো এই বিভ্রান্তিগুলোর উত্তর কেউই কিন্তু খুব একটা পরিষ্কার করে দেয় না। কেউ বলে কোচিং না করলেও চলে, আবার কেউ বলে কোচিং না করে আজকের দিনে র্যাঙ্ক করাটা খুবই মুশকিল, আবার কেউ বলে স্কুল কামাই করাটা বোকামি, তো কেউ বলে স্কুলে অতক্ষণ সময় দিলে নিটের প্রিপারেশনের জন্য সময় কোথা থেকে পাবে। তাই মুশকিল হলো যে সত্যিটা কি, কোনটা করব আর কোনটা করব না, এর সব কিছুই খোলাখুলি আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে নিট পরীক্ষা সংক্রান্ত এমন দুটি তেতো সত্যি কথা আমি বলবো যেগুলো হজম করা অনেকের পক্ষেই কিন্তু কঠিন হবে। কারো কারো কাছে কথাগুলো একটু বিতর্কিতও বলে মনে হতে পারে, কিছু কোচিং ইন্ডাস্ট্রির মানুষ হয়তো একমত নাও হতে পারে, আবার কিছু ছাত্র কষ্টও পেতে পারে, কিন্তু আমি আজ তাই বলবো যেটা বাস্তব, যেটা সত্যি। তো চলুন জেনে নিই নিট প্রস্তুতির দুটি তেতো সত্যি। দেখুন, প্রথম তেতো সত্যি বা প্রথম কনফিউশনটা হলো নিটে যারা টপ করে তারা নাকি রেগুলার স্কুলেই যায় না। এটা কি সত্যি? মানে সোজা কথা হলো ক্লাস 11-এ উঠে স্কুলকে ড্রপ করব নাকি নিয়মিত স্কুলে যাব? দেখুন, কোনো রকমের রাগ ঢাক গুড় গুড় করে নয়, এর একেবারে স্পষ্ট উত্তর হলো হ্যাঁ, এটা সত্যি যে প্রতি বছর যারা নিটে টপ করে তারা অধিকাংশই খুব বেশি স্কুলে যায় না। এদের কেউ কেউ তো আবার ডামি স্কুলে পর্যন্ত অ্যাডমিশন নেয়। ডেটা অনুযায়ী গত 5 বছরে যারা টপ 5-এর মধ্যে র্যাঙ্কে এসেছে তাদের প্রায় সবাই কিন্তু স্কুলে পড়তো, কিন্তু স্কুলে তেমন একটা যেত না। আবার বেশ কয়েকজন তো ডামি স্টুডেন্ট পর্যন্ত ছিল। উদাহরণ হিসাবে গত বছর র্যাঙ্ক 1 পাওয়া অনুষ্কাও কিন্তু ডামি স্টুডেন্ট ছিল। এই তথ্য আমি ব্যক্তিগত মত থেকে বলছি না, কিন্তু বরং গত কয়েক বছরের ট্রেন্ড কিন্তু তাই বলছে। কারণ স্কুল, কোচিং এবং নিটের প্রস্তুতি সব একসাথে সামলাতে গেলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, কারণ দিনে তো মাত্র 24 ঘন্টায় সময়, তাই নয় কি? তবে লক্ষ্য যদি শুধুমাত্র নিটের সিলেকশন পাওয়া হয় আর খুব ভালো র্যাঙ্ক না পেলেও যদি হয়, তাহলে স্কুলের সাথে সাথে নিটের প্রস্তুতি নেওয়া যায়। অনেক ছাত্র কিন্তু স্কুলে পড়েও সিলেক্টেড হয়, কিন্তু যদি ভালো র্যাঙ্ক লক্ষ্য থাকে তাহলে ডামি স্কুল নেওয়াটা তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক হয়। তবে এখানে আরেকটা বড় দুশ্চিন্তাও কিন্তু থেকে যায়, সেটা হলো তাহলে বোর্ডের পরীক্ষার কি হবে? দেখুন, বাস্তবতা হলো শুধু বোর্ডের নম্বর দিয়ে আজকাল ভালো মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হওয়া যায় না, তার জন্য নিটে ভালো করতেই হয়। তাই বোর্ডকে সম্পূর্ণ উপেক্ষা করা কিন্তু উচিত নয়, তবে অগ্রাধিকার হতে হয় নিট, কারণ আজকের দিনে নিটে যা কম্পিটিশন তাতে নিট আপনার 100% মনোযোগকে কিন্তু দাবি করে। সুতরাং প্রথমেই পরিষ্কার করে নিতে হবে যে আপনার লক্ষ্যটা কি। যদি ভালো র্যাঙ্ক চান এবং সম্ভব হয় তাহলে ডামি স্কুল বিবেচনা করতে পারেন, আর যদি স্কুল লাইফকে উপভোগ করতে চান তাহলে স্কুলের সাথে প্রস্তুতি কিন্তু নেওয়া যায়। তবে ভালো র্যাঙ্কের জন্য যেহেতু সময়ের চাপ অনেক বেশি হয়, তাই স্কুল, কোচিং, বাড়িতে সেলফ স্টাডি সব মিলিয়ে 16-17 বছরের একজন ছাত্রের জন্য সেটা মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। তাই শুরু থেকেই নিট পরিকল্পনাটাকে একেবারে ভেবেচিন্তে করতে হবে, নিজের সক্ষমতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে, এবং একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে সেখানেই সম্পূর্ণ ফোকাস রাখতে হবে। আশা করি প্রথম কনফিউশনটা কাটাতে পারলাম। এবার আসি দ্বিতীয় বড় প্রশ্নে বা দ্বিতীয় বড় কনফিউশনে, সেটা হলো নিটে ভালো র্যাঙ্ক করবার জন্য কোচিং নেওয়াটা কি জরুরি? এই প্রশ্নের একেবারে সোজা উত্তর হলো হ্যাঁ, কোচিং নেওয়াটা জরুরি। আজকের দিনে নিটে যে লেভেলের কম্পিটিশন, তাতে কোচিং নেওয়াটা শুধু যে দরকার এমন নয়, ভীষণ ভীষণ রকমের জরুরিও বটে। আপনি যদি লাস্ট 5 ইয়ার্সের ডেটা দেখেন তাহলে দেখবেন যে 2-1টা এক্সেপশন বাদ দিলে প্রতি বছর নিটে যারা টপ র্যাঙ্কিংয়ে পৌঁছয় তারা প্রত্যেকেই কোনো না কোনো ভালো কোচিংয়ে পড়েছে। অবশ্য এর পেছনে কতগুলো জেনুইন কারণও কিন্তু রয়েছে, কারণ কোচিং একটা সঠিক পরিবেশ দেয়, আর তাছাড়া এখানে একটা কমন সাইকোলজিও কাজ করে। কি সেই সাইকোলজি?
কারণ কম বেশি আমাদের সবারই একটা মানসিকতা আছে, যখন আমরা কোনো কিছুর জন্য টাকা দিই তখন সেটা নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেকটা বেড়ে যায়। ধরুন আমি একটা কোচিংয়ে ভর্তি হলাম এবং তার জন্য 10,000 টাকা দিলাম, তখন আমার মনে হবে যে আমি যখন এতগুলো টাকা দিয়েই দিয়েছি তখন পড়তে তো আমাকে হবেই, কিন্তু ওই একই বিষয় যখন ইউটিউবে ফ্রি ক্লাস থাকবে তখন মনে হবে আজ না পড়ে কাল পড়বো, কাল না পড়ে পরশু পড়বো। ফলে ধারাবাহিকতা থাকে না আর পড়াশোনার পরিবেশটাও কিন্তু তৈরি হয় না। আর এই কারণেই আজকাল কম বেশি সব মেন্টররাই ভালো কোচিং জয়েন করার পরামর্শ দেন, সেটা অনলাইন হোক বা অফলাইন। আজকের দিনে অনলাইন অফলাইন যেহেতু দুটো অপশনই অ্যাভেলেবেল, তাই নিজের সুবিধা মতো যে কোনো একটা ভালো অপশন বেছে নেওয়া যেতে কিন্তু পারে। তবে যেই কোচিংয়েই ভর্তি হন না কেন প্রথম দিন থেকেই দুটো বিষয় মাথায় রাখাটা ভীষণ জরুরি। কোন দুটো বিষয় জরুরি? এক, ক্লাসের সময় ভীষণ রকমের মনোযোগী থাকা, এবং 2, রেগুলার মক টেস্টে অংশ নেওয়া এবং প্রতিনিয়ত নিজেকে যাচাই করা। দেখুন নিটে যারা টপ করে তাদের প্রত্যেকের ইন্টারভিউ দেখবেন, তারা প্রত্যেকেই একটা কমন কথা বলে যে কোচিং ক্লাসে যখন শিক্ষক পড়াতেন তখন সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই বিষয়টা শিখে নিত। এর ফলে বাড়ি ফিরে এসে তুলনামূলকভাবে কম সময় পড়লেও ওই টপিকের সব কনসেপ্ট একেবারে পরিষ্কার হয়ে যেত। আর রোজকার পড়া সে রোজ করে নিত বলেই কোনো ব্যাকলগও কিন্তু তৈরি হতো না। অবশ্য আধুনিক বিজ্ঞানও কিন্তু ঠিক তাই বলে। ক্লাস শেষ হওয়ার পর বাড়ি ফিরে এসে যত তাড়াতাড়ি সেই দিনের নোটসটাকে রিভিশন করা হয় তত ভালোভাবে কনসেপ্টগুলো লং টার্ম মেমোরিতে পার্মানেন্টলি থেকে যায়। অর্থাৎ আপনি যদি ক্লাস চলাকালীন টিচারের ক্লাস মন দিয়ে শোনেন এবং সাথে সাথে ক্লাস নোটস তৈরি করেন এবং বাড়ি ফিরে এসেই সেই নোটস সেই একই দিনে একবার রিভিশন করে নেন, তাহলে বিষয়গুলো খুব সহজেই কিন্তু মনে থাকবে। ক্লাসে মনোযোগী হওয়াটা যেমন জরুরি, তেমনি একই রকমভাবে জরুরি বিষয় হলো রেগুলার মক টেস্ট দেওয়া। প্রিপারেশন থাক বা না থাক, মক টেস্ট কিন্তু কখনোই মিস করবেন না, কারণ মক টেস্ট দিতে গিয়েই আপনি আপনার ভুল চুকগুলোকে বুঝতে পারবেন, আবার নিজের উন্নতিও ফিল করতে পারবেন। কোন অধ্যায় বা কোন সেকশনে দুর্বলতা আছে, কোথায় আপনি স্ট্রং, সব কিছুই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। পাশাপাশি নিয়মিত টেস্ট দিতে থাকলে একদিকে টাইম ম্যানেজমেন্ট আর অন্যদিকে পরীক্ষার চাপ সামলানোর ক্ষমতাটাও কিন্তু বাড়বে, যার ফলে ধীরে ধীরে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। তবে যদি আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হন এবং সেই কোচিংয়ে নিয়মিত অল ইন্ডিয়া মক টেস্ট এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে সেটা আরও ভালো হয়। আশা করি এই পয়েন্টটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম। তো এই হলো পুরো দুটো পয়েন্টের বিস্তারিত আলোচনা। বাকিটা আপনি আপনার নিট জার্নিতে অল্প অল্প করে নিজেই বুঝতে পারবেন। তাই যদি আপনি সত্যিই নিটের জন্য প্রস্তুত হন তাহলে নিজের লক্ষ্য ঠিক করুন এবং সেই অনুযায়ী এখন থেকেই কাজ শুরু করুন। কারণ মনে রাখতে হবে নিট এক্সামে কম্পিটিশন ফ্যাক্টরটা কিন্তু মারাত্মক রকমের হাই। তাই প্রথমবারে নিট ক্লিয়ার করে সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে জান লড়িয়ে দিতে হবে। আর নিতান্তই যদি নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজে চান্স না পান, সেক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে বা চাইলে বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকেও MBBS পাশ করে আসতে পারেন। তবে আজকাল ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ফি স্ট্রাকচার এতটাই হাই যে তার 4 ভাগের 1 ভাগ টাকাতেই অনায়াসে বিদেশের মেডিকেল কলেজগুলো থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। আপনারা জানেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিতও হয়েছে। তাই আপনিও যদি বিদেশ থেকে ডাক্তারি পড়ে দেশে ফিরে সাফল্যের সঙ্গে কাজ করতে চান, তাহলে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, এই ভিডিওতে আমি নিট পরীক্ষা সম্পর্কে অনেক কিছুই বলেছি, বাকিটা আপনি ধীরে ধীরে আপনার নিজের জার্নিতে শিখে যাবেন। নিট সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন। যদি মনে হয় ওই প্রশ্নের ওপরে আলাদা ভিডিও বানানো দরকার, তাহলে আমি অবশ্যই বানাবো। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।